আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য যা খুশি তাই করতে পারেন। ইরফান, আমি শুনেছি যে ছোটবেলা থেকে আপনার একটা ইচ্ছে ছিল যে আমাকে বিখ্যাত হতে হবে, আর বিখ্যাত হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। আসলে মনে হতো, কারণ আমি নিজেই চেষ্টা করেছি কিছু কাজকর্ম শেখার জন্য, আর সেটাকে আন্তরিকভাবে শেখার জন্য, আর সেটাকে করার চেষ্টা করেছি। তারপর কিছুদিনেই আমি এত বোরিং লাগছিল, আমার মনে হলো যে আমি জীবনে শুধু টাকার জন্য কাজ করতে পারবো না, আমার আত্মাকে ওর মধ্যে ইনভলভ হওয়াটা দরকার। তাই আমি খুঁজছিলাম কি করা যায়। তাই আমি কয়েকটা সিনেমা দেখলাম, আর আমার মনে হলো যে এই একটাই ফিল্ড যেখানে আমি কিছু হয়তো করতে পারি। কিন্তু পরিবারের লোক তো আপনাকে সিনেমা দেখতেই দিতেন না। সেখানে কিছু নিয়ম কানুন ছিল যে কেউ সিনেমা দেখতে যাবে না, আর এটা নাকি খুবই খারাপ কাজ। মনে করতো ওরা, ওদের কাছে সিনেমা যেটা ছিল সবসময় নিচু মানসিকতার একটা নিচু মানসিকতা, ওরা সবসময় নিচু নজরে দেখতো। ওদের মনে হতো নাচ গান করার কাজ ওটা। তাই আমি আমার মাকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে আমি এই নাচ গান করতে যাব না ইন্ডাস্ট্রিতে, আমি একটু ভালো কাজ করব। কিন্তু উনি বুঝতে পারেননি, উনি কখনো মানেননি। কিন্তু আমার ভেতরের একটা ইচ্ছে ছিল, তাই আমি পূরণ করাটা সঠিক মনে করেছিলাম। মিঠুন চক্রবর্তীকে আপনি বড় হিরো মনে করতেন নিজের জীবনে, ওনাকে নকল করার চেষ্টা করতেন। কেউ আমাকে বলেছিল যে তোমার মুখের সঙ্গে ওনার মিল আছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তো ওনার সিনেমা রিলিজ হতো, ওই সময় ওনার চুল এরকম ছিল নিচে, আর ওনার খুব মোলায়েম চুল ছিল, এরকম নিচে এসে পড়তো। আমার চুল হার্ড আর কার্লি ধরনের ছিল। তখন আমার টাকাও ছিল না, কিন্তু আমি কোনো নাপিত খুঁজতাম, কোনো বারবার যে এই চুলগুলোকে কোনোভাবে ড্রাই করে নিচে নামিয়ে দিত। তখন ও নিচে তো নামিয়ে দিত, কিন্তু ওই নারকেলের মতো চুল যেটা কিছুদিন নিচুতে থেকে এরকম হয়ে যেত। তখন ওরকমভাবে আমি কিছু ফটোও তুলেছিলাম মিঠুন চক্রবর্তীর মতো। খুব শান্তি পেতাম যে আমি ওনার মতো দেখতে। আজ ওই ফটোগুলো দেখলে কেমন লাগে? ভালো লাগে। আমার তো মিঠুন দাকে আজও ভালো লাগে। এখন তো উনি আমার প্রতিবেশী হয়ে গেছেন, উনি আশেপাশেই কোথাও একটা থাকেন শুনেছি, তাই আমি ওনার সঙ্গে দেখা করতে অবশ্যই যাই। কিন্তু আপনার বাবা, আমি শুনেছিলাম, আপনাকে টাফ তৈরি করতে চেয়েছিলেন, একজন শিকারীর মতো, কোনো হান্টারের মতো। উনি শিকারী মানুষ ছিলেন, শিকার করতেন, আমি যেতাম ওনার সঙ্গে শিকার করতে। আমার ভালো লাগতো জঙ্গল দেখতে, কিন্তু যখন পশুরা মারা যেত তখন ওদের ব্যাপারে আমি স্টোরি বানাতাম যে ভাই ও তো মরে গেল, ওর ছেলের এখন কি হবে, ওর মায়ের এখন কি হবে। তখন এইসব মাথার মধ্যে ঘুরতো। একবার উনি আমাকে দিয়ে একটা বন্দুক চালিয়েছিলেন, আর একটা পশু মারা গিয়েছিল, আর ওটার আমার খুবই আমার উপর প্রভাব পড়েছিল। আমাকে উনি সবসময় বলতেন যে আমাদের বাড়িতে, আমাদের পাঠানদের বাড়িতে একজন ব্রাহ্মণ জন্মেছে। কিন্তু বাবা এমন কঠিন মেজাজের মানুষ ছিলেন, উনিও কি নিজের ছেলের চোখের জন্য পাগল ছিলেন? উনি শুধু বলতেন যে এই চোখের মধ্যে একটা গভীরতা আছে। কিন্তু এইভাবেই পরিবারের চোখে ধুলো দিয়ে আপনি সেই সময় মিথ্যে বলে এনএসডি পৌঁছে গেছিলেন। ওই ধুলোটা দেওয়াটা দরকার ছিল, কারণ আমি আর কিছু বুঝতেই পারছিলাম না। আমার জীবন জয়পুরে যেটা ছিল সেটা একরকমভাবে এক্সহস্ট হয়ে গিয়েছিল। আর কিছুই করতাম না, বন্ধুদের সঙ্গে ওই বসে থাকা, আর শুধু কলেজে যাওয়া, মেয়েদের বিরক্ত করা, মেয়েদের পিছনে ঘোরা, আর পিছনেও লাগতে পারতাম না, আর বিরক্তও করতে পারতাম না, আর শুধু এইসব। আমরা শুধু মার্ক করে রাখতাম, দুজন মেয়ে যাচ্ছে, ওদের মার্ক করতাম, এটা আমার, এটা তোর। আর তারপরে নিজেদের মধ্যে ঝগড়াও লেগে যেত যে না ভাই ওটা তো আমার। আর তারপরে আমরা ওদের বাড়ি পর্যন্ত চলে যেতাম পিছন পিছন, আর তারপর এই নিয়ে চিন্তা করতাম কিভাবে ওদের কাছে মেসেজটা পৌঁছানো যায়। তখন এই প্রসেসটা চলতে থাকতো 4 মাস, 5 মাস, 6 মাস। আর বাই চান্স যদি কখনো এরকম সুযোগ পাওয়া যেত যে হ্যালো বলতে পারি, তখন সেটাও আমি বলতে পারতাম না। এখন মেয়েদের কথা বলে আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা। আর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি মিথ্যে বলেছিলেন। প্রথমত আমি আমার মাকে মিথ্যে বলেছি। আমি বলেছিলাম যে আমি একজন অ্যাক্টর হতে যাচ্ছি না, আমি এখানে অ্যাক্টিং শিখতে যাচ্ছি, এখান থেকে শিখে আমি জয়পুর ইউনিভার্সিটিতে ফিরবো, আর এখানে টিচার হয়ে যাব, লেকচারার হয়ে যাব। তাই কনভিন্স হয়ে গেলেন। আর তারপর এনএসডির লোকেদেরকে মিথ্যে বলেছিলাম যে আমি 10টা নাটক করেছি, আর আমার সিনেমার সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমি নাটক করব, নাটক শিখবো, আর তারপর আমি শুধু নাটকই করব। তো এগুলোই আমার মিথ্যে ছিল, কিন্তু আমার জন্য সেটা সঠিক ছিল, প্রয়োজন ছিল। কিন্তু এটা আমি শুনেছি যে আপনি ওখানে অ্যাক্টিং শিখেছেন খুবই সিনসিয়ারলি। ওটা আমার নিষ্ঠা ছিল, ওটা আমার নিষ্ঠা ছিল, আর ওটাই আমি শিখতে গিয়েছিলাম। তাই জন্য লোকেরা বলতো যে ও এনএসডিতে এসেছে, এর কারোর সঙ্গে সম্পর্ক নেই, ও নিজের একটা গণ্ডির মধ্যে থাকে, ওর নিজের একটা জগৎ রয়েছে, সেখান থেকে বাইরে বেরোয় না। কিন্তু আমার এরকম একটা ভুল ধারণা ছিল যে আমি এনএসডি যাব, টিচার আমাকে কিছু একটা শেখাবেন, আর আমি পরের দিন অ্যাক্টর হয়ে যাব।
তাই সেটার পিছনে আমি পড়েছিলাম, আর একটা সংগ্রাম ছিল অদ্ভুত কিন্তু রকমের। মুম্বাই পৌঁছেই তো আপনি কাজ পাননি। কেউ মুম্বাই আমি কাজ খুঁজতে যাইনি। যখন আমাকে মুম্বাইয়ে ডাকা হয়েছিল তখনই গিয়েছিলাম। এই যে টিভি সিরিয়ালে আপনি অ্যাক্টিং করতেন, ওটা আমাকে অলরেডি গোবিন্দ নিহালনি বাবু ডেকে পাঠিয়েছিলেন। উনি আমার সঙ্গে 3টে সিনেমা করেছিলেন, যেগুলো দূরদর্শনে এখনো কখনো কখনো দেখানো হয়। আর তারপরে আমি যখন মুম্বাইতে 3টে সিনেমা করলাম, আমি তখন ওখানেই থেকে কিন্তু সিরিয়ালগুলো আপনি কিভাবে করলেন? এক তো চাণক্য করলেন, একটা আপনি গ্রেট মারাঠা করেছিলেন, জয় হনুমান করেছিলেন। জয় হনুমান করিনি, ওটা একটা এপিসোড করেছিলাম, তারপর পালিয়ে এসেছিলাম। কিন্তু তাতে কি, এতে অসুবিধা কোথায়? ভালোই তো সিরিয়ালগুলো, চাণক্য। না না, আমি তো এটা প্রমাণ করার চেষ্টা করছি যে সাকসেসের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন আপনি। যখন সিনেমাতে রোল পেলেন না, তখন আপনি বলতেন যে ছোটখাটো রোলই দিয়ে দাও। ওই সিরিয়াল করার সময় আমার মনে হতো আমি তো সিনেমাতে কাজ করতে এসেছি, সিরিয়ালে আমি কি করছি? তখন আমার ইচ্ছে ছিল যে অমরিশ পুরীর পিছনে যদি দাঁড়ানোর আমি একটা সুযোগ পেতাম, তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু সেই সুযোগটা পাইনি, ইন্ডাস্ট্রি আমাকে দেয়নি। ইন্ডাস্ট্রি আপনার ট্যালেন্ট চিনতে পারেনি ওই সময়। সবাই বলা বলি করতো যে কত ভালো অ্যাক্টর দেখো টিভির, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমাতে কাজ দিত না। সুভাষ ঘাই স্যারকেও অনেকবার বলতে শুনেছি, উনি সিরিয়াল দেখে বলেছেন যে আরে ভাই এই ছেলেটা কে, ও খুব দারুণ ছেলে। কিন্তু তারপরেও অপেক্ষা করে থাকতাম যে হয়তো আমার মোবাইলে সুভাষ ঘাইয়ের ফোন আসবে কোনোদিন। আর আমি আমার ওয়াইফের সঙ্গে মজাও করতাম, বলতাম কি জানো তুমি, হু ইজ কলিং, সুভাষজি। আপনার ওয়াইফ তো আমি শুনেছি যে উনি এটা বলতেন যে ও এতটা পাগল ছিল নিজের কাজের জন্য যে যখন লিফটে যেত একসাথে, তখন ও ডায়লগ জোরে জোরে বলতে থাকতো, খুব এম্বারাসিং লাগতো ওনার। হ্যাঁ, ও অনেকবার বলতো যে তুমি বাজারে গিয়ে রিহার্সাল করাটা বন্ধ করো। আমি অ্যাকচুয়ালি লাউড থিঙ্কার। আজকে আমার মাথায় যদি কিছু আসে তাহলে সেটা আমি বিড়বিড় করতে থাকি। তাই অনেকবার বাসে যদি আপনি যান আর এরকম রড ধরে আছেন আর আপনি ডায়ালগ বিড়বিড় করছেন, তখন আশেপাশের লোকেরা তাকিয়ে দেখতে থাকে। তারপর ওরা আমাকেও দেখতো আর তাকিয়ে দেখতো যে সঙ্গে কে আছে। তাই ওদিকেই চোখ যেত। তাই জন্য ওর মনে হতো যে এখন প্লিজ এইসব বন্ধ করো, বাড়িতে করো এইসব। পান সিং তোমার একটা গান আছে, তেরি আঁখিয়া দো নালি, আপনার উপর ভালো ফিট হয়। আর তেরি বাতিয়া দো নালি আপনার কথা শুনে মনে হচ্ছে। কিন্তু ওটাতে রাইফেলের ঝটকা তো নেই কথাতে। হ্যাঁ, রাইফেলে ঝটকা নেই, কিন্তু ভালো ব্যাপার হলো আপনি অভিযোগটা স্বীকার করছেন।